চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র। চীন রাশিয়াকে টেক্কা দিতে ২০৩০ সালের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ। ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপে ক্ষুব্ধ ভারত, ক্ষোভে ফুঁসছেন ভারতীয় ব্যবসায়ীরা। মোদি ট্রাম্পের সম্পর্কে ফাটল স্পষ্ট। ৪০ বছর ধরে কুমিরের সাথেই বাস সার্কাস শিল্পীর। ১০০ কেজি ওজনের কুমিরকে বুকে রেখে নির্ভয়ে দেখান খেলা। নিজেদের আধিপত্য বাড়াতে চাঁদেও পারমাণবিক চুল্লি নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা যায় এই তথ্য। এ উদ্যোগ চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বাড়ানো এবং চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশলের অংশ বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। অভ্যন্তরীণ নথির বরাতে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানায়, নাসা বেসরকারি খাত থেকে ১০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক চুল্লি তৈরির প্রস্তাব আহ্বান করবে, যা চাঁদের মাটিতে দীর্ঘমেয়াদী মিশনে শক্তি সরবরাহ করতে পারবে এবং ভবিষ্যতে মানুষ সহ চন্দ্রাভিযানের জন্য এটি সহায়ক হবে। নাম প্রকাশ না করার শর্তে নাসার এক কর্মকর্তা পলিটিকোকে জানান, এমন উদ্যোগ দ্বিতীয় মহাকাশ দৌড়ে জয়ী হওয়ার বিষয়। এছাড়া পলিটিকোর প্রতিবেদনটিতে আরও বলা হয়, নাসাকে ৬০ দিনের মধ্যে একটি প্রকল্প নেতৃত্ব নির্বাচন এবং শিল্পখাতে আলোচনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। চুল্লিটি ২০৩০ সালের মধ্যেই চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে, যে সময়ের কাছাকাছি চীন তাদের প্রথম নভোচারীকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে। নথিতে সতর্ক করে আরও বলা হয়েছে, যে দেশ প্রথম পারমাণবিক চুল্লি স্থাপন করবে তারা চাঁদের নির্দিষ্ট অংশ নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে ঘোষণা করতে পারবে, যা তাদের প্রবেশাধিকার সীমিত করতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে নাসার বরাদ্দ প্রায় ১/৪ কমিয়ে $২৪.৮ বিলিয়ন থেকে $18.৮ বিলিয়ন নামিয়ে আনার প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এই পারমাণবিক প্রকল্পের জন্য অর্থ কোথা থেকে আসবে এবং সেরকম হলে ঐতিহ্যবাহী মহাকাশ গবেষণার জন্য কতটা অর্থ অবশিষ্ট থাকবে। উল্লেখ্য, এর আগে নাসা ৪০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ছোট একটি চুল্লি নিয়ে গবেষণায় অর্থায়ন করেছিল। তবে এবার সময়সীমা ও সক্ষমতার দিক থেকে লক্ষ্য আরও বড়। ভারতকে যেন শক্ত হাতে শাসাচ্ছে বিশ্বমোড়ল আমেরিকা। দেশটির ওপর আরও ২৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শুল্ক নীতির চাপে একদিকে যেমন ভাটা পড়েছে মোদি ট্রাম্পের সম্পর্কে, অন্যদিকে ক্ষোভে ফুঁসছেন ভারতীয় ব্যবসায়ীরা। সকলেই জানেন যে ভারতীয় অর্থনীতি একটি মৃত অর্থনীতি। আমি খুশি যে প্রেসিডেন্ট ট্রাম্প একটি সত্য কথা বলেছেন। ট্রাম্প ৩০ থেকে ৩২ বার বলেছেন যে তিনি যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিলেন, তাই না? ট্রাম্প আরও বলেছেন যে ৫টি ভারতীয় যুদ্ধ বিমান রূপান্তরিত করা হয়েছে। ট্রাম্প এখন বলছেন যে তিনি ২৫% শুল্ক আরোপ করবেন। আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন কেন নরেন্দ্র মোদী উত্তর দিতে পারছেন না? এর পেছনে আসল কারণ কি? আপনার কি মনে হয়? নিয়ন্ত্রণ কার? এটা বুঝুন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। এসব বিষয়ে ভারত ইতোমধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। ভারতের আমদানি বাজার ভিত্তিক এবং দেশটির ১৪০ কোটি মানুষের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর উদ্দেশ্য নিয়েই করা হয়। এমত অবস্থায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে যখন অন্যান্য দেশও তাদের জাতীয় স্বার্থে একই রকম পদক্ষেপ নিচ্ছে। আজ ভারতের প্রধান সমস্যা হলো সরকার আমাদের অর্থনৈতিক নীতি ধ্বংস করে দিয়েছে, আমাদের প্রতিরক্ষা নীতি ধ্বংস করে দিয়েছে, আমাদের পররাষ্ট্র নীতি ধ্বংস করে দিয়েছে। তারা এই দেশকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। সেই বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে ভারত। এদিকে ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টিতে মোদির ব্যর্থতাকেই দায়ী করেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।
এর আগে গত বুধবার ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের এক নির্বাহী আদেশ স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে 50% দাঁড়িয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক আগামী 3 সপ্তাহের মধ্যে কার্যকর হবে। ভারতীয় পণ্যের ওপর থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত 25% শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে। তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এছাড়া ঔষধের মতো সংবেদনশীল যেসব খাতের ওপর প্রভাব ফেলতে পারে সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে। বিশাল সাইজের 100 কেজিরও বেশি ওজনের কুমিরটি রাখা হচ্ছে বুকের ওপর। পিঠের নিচে আছে পেরেকের বিছানা, কিন্তু মোটেও ভয় পাচ্ছেন না জার্মান সার্কাস শিল্পী ক্রিস্টিয়ান কাউলিস। অবশ্য ভয়ের কোনো কারণও নেই, কারণ গত 40 বছর ধরে এই ভয়ঙ্কর আমেরিকান কুমিরটি তার পরিবারের সাথেই বসবাস করছে। কুমিরটির সাথে সার্কাসে খেলা দেখানো এবং সাঁতার কাটা চলে নির্ভয়ে। বিশাল আকারের আমেরিকান এলিগেটরটির নাম ফ্রাউ মেয়ার। প্রাক্তন সার্কাস শিল্পী কাউলিস পরিবারে ফ্রাউ মেয়ারের স্থান যেন এক সদস্যের মতোই। পরিবারের বর্তমান প্রধান ক্রিস্টিয়ান কাউলিস নিজেও সার্কাস শিল্পী হিসেবে কাজ করতেন। তিনি ছোটবেলা থেকেই এই কুমিরের সাথে বেড়ে উঠেছেন। তার কাছে ফ্রাউ মেয়ার কোনো বন্যপ্রাণী নয়, বরং তার বড় বোন ও সেরা বন্ধু। ক্রিস্টিয়ান কাউলিস জানান, ছোটবেলায় যখন তার সমবয়সীরা টেডি বিয়ার নিয়ে খেলত, তখন তার খেলার সঙ্গী ছিল ফ্রাউ মেয়ার। তিনি তার বিশাল এই বন্ধুর পাশে বসে হোমওয়ার্ক করতেন, গল্প করতেন। তাদের এই সম্পর্কের ভিত্তি হল গভীর বিশ্বাস। ক্রিস্টিয়ান বলেন, আমি ওকে 100% বিশ্বাস করি। ফ্রাউ মেয়ারের বর্তমান বয়স 45 বছর এবং তার দৈর্ঘ্য প্রায় 8.2 ফুট, ওজন 100 কিলোগ্রামেরও বেশি। তার মুখের চোয়ালে 82টি দাঁত আছে, যা দিয়ে সে খাবার অনায়াসে ভেঙে ফেলতে পারে। কাউলিস পরিবার জানায়, ফ্রাউ মেয়ার কখনো কারো উপর আক্রমণ করেনি। ক্রিস্টিয়ানের বাবা ক্লাউস কাউলিস কুমিরটিকে মাত্র 2 বছর বয়সে কিনে নিয়েছিলেন। তিনি আনন্দ নিয়ে দেখান যে তার 10টি আঙ্গুলি অক্ষত আছে। ফ্রাউ মেয়ার মূলত একটি শান্ত স্বভাবের প্রাণী। আমেরিকান এলিগেটরদের সাধারণ কুমির প্রজাতির মধ্যে শান্ত স্বভাবের বলে মনে করা হয় এবং তাদের বয়স বাড়ার সাথে সাথে তারা আরও শান্ত হয়ে যায়। পরিবারের বাগানে কুমিরটির জন্য আলাদা থাকার জায়গা আছে। গ্রীষ্মকালে সে প্রায়শই সুইমিং পুলে সাঁতার কাটে এবং রোদের তাপ পোহায়। তার খাদ্যাভ্যাসও বেশ পরিমিত। প্রতি সপ্তাহে তার মাত্র একবার খাবার লাগে, যাতে থাকে কিছু মুরগির পা, গরুর মাংস, মাছ, কখনো বা একটি ইঁদুর। শীতকালে তার খাবারের পরিমাণ আরও কমে যায়। 2016 সাল পর্যন্ত ফ্রাউ মেয়ার সার্কাসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিত, তবে এখন সে অবসর জীবন কাটাচ্ছে। 8 বছর বয়সী রঞ্জা এবং 6 বছর বয়সী ফিনজা নামের 2 বোন ফ্রাউ মেয়ারকে দেখে মুগ্ধ হয়ে জানায়, ফ্রাউ মেয়ার দেখতে খুবই সুন্দর এবং তাকে অনেক ভালো লাগে। বন্দি দশায় আমেরিকান এলিগেটররা প্রায় 100 বছর পর্যন্ত বাঁচতে পারে, তাই ফ্রাউ মেয়ারের দীর্ঘ জীবন পাওয়ার সম্ভাবনা আছে। অত্যন্ত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে ভারতের হিমালয় ঘেরা রাজ্য উত্তরাখণ্ড। গত 5 আগস্ট রাতে উত্তরকাশী জেলার ধারালি গ্রামে হঠাৎ অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। এই হঠাৎ বৃষ্টিতে পাহাড় থেকে বিশাল জলধারা ও পাথর কাদা নেমে আসে, আর তা ভাসিয়ে নিয়ে যায় গ্রামের বহু ঘরবাড়ি, দোকান ও হোটেল। 6 আগস্ট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এতে কমপক্ষে 4 জন মারা গেছেন এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এখনো পর্যন্ত প্রায় 110 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে ভারতীয় সেনাবাহিনী, বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং রাজ্য সরকার। 20 থেকে 30 কিলোমিটার জুড়ে ভূমিধস ও বন্যায় রাস্তা বন্ধ হয়ে গেছে, যার ফলে প্রায় 160টির মতো রাস্তায় যান চলাচল বন্ধ। কেবলমাত্র কয়েক ঘন্টায় এই অঞ্চলে 8 ইঞ্চির মতো বৃষ্টি হয়, যা একটি ছাদের উপর ঘন্টায় হাজার হাজার লিটার পানির সমান। ক্লাউড ব্রাস্ট এমন একটি ঘটনা যখন খুব কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট এবং ছোট ভৌগোলিক এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে হঠাৎ বন্যা দেখা যায়, যা ফ্ল্যাশ ফ্লাড নামে পরিচিত। এই বন্যার পানি যখন নিচের দিকে গড়িয়ে যায়, তখন তার তীব্র গতিতে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে এমন দুর্যোগের ঘটনা বেশি ঘটছে। উল্লেখযোগ্য বিষয় হল 2013 সালে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যায় প্রায় 6000 মানুষ মারা গিয়েছিল। এবারও একই ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। উত্তরাখণ্ডের এই পাহাড়ি এলাকাগুলো পর্যটকদের জন্য জনপ্রিয় হলেও এমন দুর্যোগের কারণে এখন তা বিপদের মুখে। বর্তমানে উদ্ধার কাজ চলছে এবং নিখোঁজদের জন্য নানা প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যেমন ড্রোন, স্যাটেলাইট ফোন ও ট্র্যাকার কুকুর। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এ যেন পৃথিবীর বুকেই এক টুকরো জ্বলন্ত নরক, যেখানে আগুনের শিখায় পুড়ে ছারখার বিস্তীর্ণ জনপদ আর মাইলের পর মাইল বনভূমি। প্রকৃতি এখানে এতটাই নির্মম যে অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রাংশ দিয়েও নেভানো যাচ্ছে না আগুন। রীতিমতো নাভিশ্বাস উঠছে দমকল কর্মীদের। আমি একটু মন খারাপ করেছিলাম। চারপাশে তাকালাম, দেখলাম কিছু ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমার বাড়িটা ক্ষতিগ্রস্ত হলেও তা সারানো সম্ভব, কিন্তু কিছু মানুষের সব শেষ। তাদের বাড়িগুলো পুরোপুরি পুড়ে গেছে। 80 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় অড অঞ্চলে। এ দাবানলে পুড়ে ছারখার হয়ে গেছে 15,000 হেক্টরেরও বেশি এলাকা, যা আয়তনের রাজধানী প্যারিসের চেয়েও বড়। বিধ্বংসী এই দাবানলে ইতোমধ্যে একজন বাসিন্দার মৃত্যু হয়েছে এবং অন্তত 25টি বসতঘর পুড়ে ছাই হয়েছে বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমার এক প্রতিবেশী নিচে থাকেন। তার জন্য ব্যাপারটা আরও বেদনাদায়ক, কারণ তিনি তখন ঘরের ভেতরেই ছিলেন। তাই আমরা চেষ্টা করছি সবকিছুকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে। ভয়াবহ এই দাবানলের আগুন নিয়ন্ত্রণে এখনও নিরলসভাবে কাজ করছেন 2000-এরও বেশি দমকল কর্মী। কিন্তু ঘন্টায় 5.5 কিলোমিটার বেগে আগুন ছড়িয়ে পড়ায় তাদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হয়ে পড়েছে। দাবানলের এই ভয়াবহ দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে সে অঞ্চলের প্রায় 2500 পরিবার। দাবানল কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরু বলেন, এটি একটি নজিরবিহীন দুর্যোগ। আগামী দিনটি নিয়ে আমরা বিশেষভাবে চিন্তিত, কারণ বাতাস আরও জোরে বইতে পারে এবং হয়তো ভুল দিকে প্রবাহিত হবে। এতে কিছু এলাকা আগুনে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এবং সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করেছেন। বিশেষজ্ঞদের ভাষ্য, ভূমধ্যসাগরীয় অঞ্চলের গরম ও শুষ্ক গ্রীষ্মকাল এমন ভয়াবহ দাবানলের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। একবার আগুন লাগলে শুকনো গাছপালা এবং শক্তিশালী বাতাসের কারণে তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এই ঘটনা জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ, যা ভবিষ্যতে আরও বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। ভাজা পোড়া তেল এখন আর ফেলে দিতে হবে না। এই ব্যবহৃত তেল থেকে তৈরি হচ্ছে কুকুর বেড়ালের খাবার ও সাবান। প্রতিদিন বিভিন্ন দোকানে ভাজা পোড়ার পর যে বিপুল পরিমাণে তেল ফেলে দেওয়া হয় তা এখন আর নষ্ট হচ্ছে না। একটি বেসরকারি সংস্থা এই ব্যবহৃত তেল সংগ্রহ করে তা থেকে তৈরি করছে উচ্চ প্রোটিনযুক্ত কুকুরের খাবার এবং পোষা প্রাণীর সাবান। এটি শুধু বর্জ্য ব্যবস্থাপনার এক অভিনব পদ্ধতি নয়, বরং এক সার্কুলার ইকোনমি গড়ে তোলারও দৃষ্টান্ত। হন্ডুরাসের কোমায়াগুয়া শহরে শুরু হওয়া এই প্রকল্পের ফলে স্থানীয় বাজারগুলোর চেহারা পাল্টে যাচ্ছে। আগে যেখানে কলা, সবজি বা মুরগি ভাজার পর তেল সরাসরি নর্দমায় ফেলা হতো, এখন তা আর হচ্ছে না। রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত কোমায়াগুয়া শহর, সেখানকার ব্যস্ত বাজারগুলোতে এই উদ্যোগ সাড়া ফেলেছে। বিক্রেতারা এখন ব্যবহৃত তেল ফেলে দেওয়ার পরিবর্তে বিক্রি করতে পারছেন, যা তাদের অতিরিক্ত আয়ের একটি উৎস হয়েছে। বাজার থেকে সংগ্রহ করা পোড়া তেল আজুতেরিকের কারখানায় নিয়ে আসা হয়। সেখানে হন্ডুরান বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এটি সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে দুটি পণ্য তৈরি হচ্ছে, একটি হলো উচ্চ প্রোটিনযুক্ত কুকুরের খাবার এবং অন্যটি পোষা প্রাণীর জন্য সাবান। ল্যাটিন আমেরিকায় প্রতি বছর কোটি কোটি টন রান্নার তেল ব্যবহার করা হয়। স্থানীয় খাবারের দোকান থেকে শুরু করে বড় বড় কোম্পানি সবাই এর ভোক্তা। এই বিশাল পরিমাণ তেলের একটি বড় অংশই বর্জ্য। এর মধ্যে কিছু তেল বারবার ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। আবার অনেকেই এই তেল নর্দমায় ফেলে দেন, যা স্থানীয় জলপথ এবং কৃষি জমিকে মারাত্মকভাবে দূষিত করে। এই প্রকল্পের মাধ্যমে এ ধরনের পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হচ্ছে।
উদ্যোক্তা সংস্থা সাস্টেইনা হন্ডুরাসের পরিচালক রিকার্ডো পিনেডা এক সাক্ষাৎকারে জানান, তাদের মূল লক্ষ্য হল ফেলে দেওয়া তেলকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা এবং একই সাথে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা। তিনি আরও বলেন, কারখানায় তারা তরুণ এবং বিভিন্ন সেক্টরের মানুষদের নিয়োগ দিচ্ছেন, যাতে তারা এই বর্জ্য পদার্থকে এমন পণ্যে রূপান্তরিত করতে পারে যা একটি বৃত্তাকার অর্থনৈতিক চক্র তৈরি করে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা সমাজের জন্য একটি ইতিবাচক দিক হয়ে উঠেছে।